বেরোচ্ছি বঙ্গভবন থেকে, আমার সঙ্গে তো কোনো সিকিউরিটি থাকে না, লাঠি ফাঠি সব নিয়ে চলে এসেছি। অসীমদার যত মধ্যে পাওয়া শুরু হয়ে গেছে। তিনি ছিলেন 24 বছরের অর্থমন্ত্রী। রাজ্য, দেশ, পৃথিবী মিলিয়ে টানা এত বছর মন্ত্রী থাকার রেকর্ড একমাত্র ওনারই। ওই ছবিটাই ভালো করে দেখো, শুধু আমি যদিও কথা বলছি। 2011 সালে ক্ষমতায় আসার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় তিনি ও তার সরকার। সরকারের টাকা নেই কারণ এই টাকা আমরা খরচ করিনি, আমাদের জন্য দেনা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 1 লক্ষ কোটি টাকা ধার ছিল। যার সময় জিজ্ঞেস করছো তার পাটিগণিত ঠিক করাটা আমার কাজ নয়। কন্যাশ্রী পাচ্ছ, স্কুলে পাচ্ছ, কলেজে পাবে, ইউনিভার্সিটি পাবে। তো আপনার কি মনে হয় আপনার সময় যদি ভাতাটা চালু হতো তাহলে সিপিএম আজও থাকতো? ভাতা তো প্রথমে বামফ্রন্ট সরকার শুরু করে। রাজ্য সরকারি কর্মীরা অনেকে বলেন যে আপনি চাইলে 11 সালের আগেই ডিএটা দিয়ে যেতে পারতেন। তিনি মিতভাষী, ভালোবাসেন প্রচারের আলো থেকে দূরে থাকতে, ছাত্রীর সঙ্গে প্রেম থেকে মাছ কিনতে গিয়ে ঠকা। মাছওয়ালাকে মিষ্টি খাওয়ার জন্য আবার টাকা দিত। বয়স হলে কি প্রেম বেড়ে যায়? কিছু কমে না। আড্ডা স্টেশনে অচেনা অসীম। আড্ডা স্টেশনে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি রশনি, এবং যার সঙ্গে আজকে কথা বলবো তাকে আপনারা সবাই চেনেন। প্রচুর বার আমাকে রিকোয়েস্ট করেছেন যে তাকে আপনারা দেখতে চান। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অসীম দাশগুপ্ত। নমস্কার। নমস্কার। কেমন আছেন? কিরকম দেখছো? ভালো দেখছি। আমার স্ত্রী শ্যামলী বাকিরা বলতে পারবে আমার সম্বন্ধে জানতে চায়। তবে নিজের সম্বন্ধে বেশি বলাটাও যেরকম বিরক্তিকর, যারা পড়ছেন তাদেরও ঘুম এসে যায়। না না, আপনার সম্পর্কে কিন্তু লোকজন জানতে চায়। আর আপনার এখন এই যে সময়টা, এই বয়সটা কিরকম ভাবে কাটছে, অবসর কিভাবে যাপন করছেন? এটা খুব ভালো হতো আরেকটু অবসর পেলে আর কি। সেটা খুব জোটে না, দেখে মনে হয় কিন্তু জোটে না। এই মুহূর্তে যদি একটুখানি বলি, এখন আপনারা রাজনীতি নিয়ে আলোচনা করেন বাড়ির মধ্যে? করি, কাগজ টিভি যা দেখি রিসেন্ট ডেজে যেরকম যা চলছে এর মধ্যে নিশ্চয়ই আপনি জানবেন যে প্রতিকুর রহমান ছেড়ে দিয়েছে, এবং সেটাই সকালবেলা বলছিলাম। ওই কোনো একজন গেলে বামপন্থীদের খুব ক্ষতি হয় না, কিন্তু যদি একটা ঝাঁক চলে যায় তখন কারণটা বুঝতে হয়। আর যারা আমাদের দলে ছিলেন তারা অন্য কথা বলছেন বা ভাবছেন, তাকে বসে বলে কি তোমার মনের প্রশ্ন কি বলো তো আমাকে। আমি হলে বলতাম, আমি ব্যাখ্যা করবো, কারণ আমরা এগুলো করছি, এর খুব বিকল্প আমাদেরটা ছাড়া খুব বেশি নেই। সেটা বাবা তুমি বুঝে নাও, ঝগড়াঝগড়ি করার আগে এইটাকে বুঝে নাও। এবং অনেকে থাকতে পারে তোমাকে, তুমি যদি ঝগড়া করো আমাদের সঙ্গে, এখানে তোমাকে প্রলুব্ধ করা, আমার মনে হয় না দরকার আছে। বসতে হবে, তো আমাদেরই বাড়ির ছেলে মেয়ে তারা। আড্ডা স্টেশনের দর্শকরা জানেন আমরা যখনই কারো ইন্টারভিউ করি তখনই একটুখানি ছোট থেকে, মানে তার ছোটবেলাটা কিভাবে কেটেছে সেই শুরু থেকে শুরু করার চেষ্টা করি। তো শুরুতেই আমি একটু জানবো যে আমরা যেরকম জানি যে আপনি ভবানীপুরে ছিলেন, ছোটবেলাটা ওখানে ছিল, তো আপনার স্কুলিং কোথায় ছিল? একাধিক জায়গায় ছিল। সবচেয়ে এক্ষেত্রে প্রাসঙ্গিক হচ্ছে দার্জিলিং গভর্নমেন্ট স্কুলে আমি ছাত্র ছিলাম। তার আগে মালদা জেলা স্কুলে আমি ছাত্র ছিলাম। আচ্ছা। আমি এগুলো বলছি কারণ আমার বাবা অরুণ দাশগুপ্ত, উনি তো বিসিএস অফিসার ছিলেন, ওকে বদলি হতে হতো, ট্রান্সফারেবল জব ছিল, তাই লিঙ্কটা ওইখানে আর কি। আর আমার মা ছিলেন কিন্তু অধ্যাপিকা, অধ্যক্ষা এবং অধ্যাপিকা মৃণালিনী দাশগুপ্ত, তাকে অনেকে চেনেন। তা ভবানীপুরের যে ওই বাড়ি যে তোমরা দেখেছো, ওটি কিন্তু টিচার্স ট্রেনিং স্কুল বা কলেজ। তা মা ওই কলেজের অধ্যক্ষাও ছিলেন আর কি। আমার স্কুল জীবনটা তাই বিভিন্ন জেলাতে কেটেছে। জেলার যেগুলো গভর্নমেন্ট স্কুল, সেই গভর্নমেন্ট স্কুলগুলোতে আমি ছাত্র ছিলাম। আচ্ছা, আপনি যখন ছাত্র ছিলেন সেই সময় আপনার ফেভারিট সাবজেক্ট কি ছিল? ছাত্র অবস্থায় তো ইকোনমিক্স তো ভাবে ঢোকে না।
আমার নিজে ভালো লাগতো কিন্তু অঙ্ক, এবং অঙ্কর সঙ্গে যখন ইকোনমিক্সটা এলো পরের দিকে, ইকোনমিক্সে অবশ্যই খুব ভালো লাগতে শুরু করে। আর আমার ভালো লাগতো ছোটবেলা থেকেই পড়াতে, আচ্ছা। এবং এখনো সেটা আমার একটা ভালো সময় কাটানোর ব্যাপার। আমি পড়াতে খুব ভালোবাসি। আমাদের বাড়ি একটু উল্টো দিকেই বেলতলা রোডে, আমাদের যেখানে আমরা থাকতাম, মা ওখানে একটা কলেজে অধ্যক্ষাও ছিলেন। ওই জায়গাটা কিন্তু স্কুল কলেজের পাড়া, এবং ওখানে আমারও স্কুল ছিল, বেলতলা গার্লস। খুব পুরনো স্কুল, হ্যাঁ। বিখ্যাত স্কুল। ওখানে অনিলা দেবী কিন্তু স্কুলের হেডমিস্ট্রেস ছিলেন এক সময়, জানো বোধ হয়। এবং তারপরে তো কলেজে চলে এলাম। কলেজে, প্রেসিডেন্সি কলেজে দীর্ঘদিন আমি ছাত্র ছিলাম। এবং সেখানে আপনার ব্যাচমেট ছিল বুদ্ধদেব ভট্টাচার্য, এবং মেনি আদার্স, বুদ্ধদেবও ছিল আর কি। সেই সময় অর্থনীতিতে আমাদের খুব বিখ্যাত অধ্যাপকরা পড়াতেন। তার মধ্যে একজন হচ্ছেন অধ্যাপক সুকুমার চক্রবর্তী এবং অধ্যাপক ভবতোষ দত্ত, এবং খুব খেটে পড়াতেন, এবং পড়ানোটা যে কত গভীরে গিয়ে করা যায় এটা আমার ওখানে একটা অভিজ্ঞতা হয়। এরপরে মানে প্রেসিডেন্সি কলেজের চৌহদ্দি থেকে যখন বেরিয়ে আসছে আর কি, মানে বিশ্ববিদ্যালয়ের স্তরে, কোনো কারণে আমার পরীক্ষার রেজাল্টগুলো ভালোই হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে গিয়েছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট। হ্যাঁ। এবং তারপরে আপনি এমআইটি চলে যান। হ্যাঁ, আমি ওখানে একটু শ্যামলীর ভূমিকাটা বলে দিই। আচ্ছা। শ্যামলী আমার প্রথম দিককার ছাত্রী। আচ্ছা। এবং সেই সময় প্রথম দিককার ছাত্রী এবং পরবর্তী সময় স্ত্রী। হ্যাঁ। আপনার সেই কলেজের যে জীবনটা, সেখানে আপনার ব্যাচমেট ছিল বুদ্ধদেব ভট্টাচার্য। আমি তার সঙ্গে আপনার কিরকম কেমিস্ট্রি ছিল, কেমন বন্ধুত্ব ছিল, সেটা একটু জানতে চাইবো। প্রেসিডেন্সি কলেজে তো ভবনগুলো জানো যে ইকোনমিক্স ডিপার্টমেন্টে যেখানে লোকেটেড, আর বাংলা বা ইত্যাদি কিন্তু ভিন্ন জায়গায় লোকেটেড। তবে আমরা একই বছরের ছাত্র। ওর বিষয় ছিল বাংলা, হ্যাঁ, বাংলা সাহিত্য, আমার ছিল অর্থনীতি, মানে অনার্সের। সেই সময় আমার ওপর একটা ভালো প্রভাব কাজ করে, সেটা হচ্ছে প্রেসিডেন্সি কলেজে যারা অধ্যাপক ছিলেন সেই সময়, তার মধ্যে আমি অধ্যাপক সুকুমার চক্রবর্তীর কথা বলবো। এবং যখন শুধু একটি বিষয় নিয়ে পড়া নয়, তার সংশ্লিষ্ট সব বিষয়গুলোও পড়তে হবে। সেই সময় আমাদের কলেজটা ছাত্র আন্দোলনের অন্য কারণেও খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আচ্ছা, সেটা কত সালের কথা বলছেন আপনি? এটা হচ্ছে 61 থেকে কলেজ স্তর হবে 64 সময়টা। অসীম চট্টোপাধ্যায় নকশাল আন্দোলনের নেতৃত্ব দেয়, ও কিন্তু প্রেসিডেন্সি কলেজেরই ছাত্র ছিল। আচ্ছা, ছাত্র জীবনে মানে যেই সময় আপনি পড়াশোনা করছেন কলেজে, পড়াশোনার চাপ তো ছিলই, কিন্তু ক্লাস বাঙ্ক মেরে কখনো সিনেমা দেখতে গেছেন বা কফি হাউসে সময় কাটিয়েছেন? প্রথমটা সিনেমা দেখতে ক্লাস না করে না, কখনোই করিনি। আচ্ছা। আর আচ্ছা। কফি হাউসে কফি খেতে ঢুকতে পারি, কিন্তু আমি কিন্তু মূলত ওই দিক থেকে ওই কফি হাউসে আড্ডা মারাটা করে একটা গুরুত্বপূর্ণ অংশ কাটানোর পক্ষে আমি ছিলাম না, আমার ভালো লাগতো না। সেই সময় তো আপনার জীবনে প্রেমও এসছে, তো প্রেমের পেছনে কতটা সময় যেত? এই উত্তরটা কি আপনাকে পেতেই হবে? আমার জীবনে আর একটু পরে আসবে সেটা আর কি। আচ্ছা, তুমি প্রশ্ন করছিলে। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করছিলাম যে ছাত্র আন্দোলনে সেই সময় আপনি কি সরাসরি যুক্ত ছিলেন? না, খুব সরাসরি যুক্ত থাকিনি। আচ্ছা। আমি মূলত তখন কিন্তু পড়তে আমার ভালো লাগতো, এবং লোকে বলে কফি হাউসে কিরকম আড্ডা দিতেন, খুব বেশি দিতাম না। 64 সাল, যে সময় কমিউনিস্ট পার্টি ভাগ হচ্ছে সিপিআই এবং সিপিএম, সেই সময় আপনি সিপিএম এর দিকে কেন ঝুঁকলেন? কোনো কারণ ছিল স্পেসিফিক? প্রেসিডেন্সি কলেজে কিন্তু যে ছাত্র আন্দোলনের যে শাখাটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, সেটা পরে সিপিআইএমের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ হয়। আচ্ছা।
বুদ্ধদেব ভট্টাচার্যের কথা তো বলেইছি। সেই সময় আমি কিন্তু পড়াশোনাটাই মূলত করতাম, রাজনীতিটা কিন্তু সেইভাবে করিনি, কিন্তু আমার গভীর উৎসাহ এবং ছিল, কিন্তু মানে প্রকৃতপক্ষে রাজনীতিটা করা একটু পরের হয়। ওখানে তো রেজাল্টটা কোনো কারণে আমার ভালো হয়ে যায়। আমাকে বলা হয়েছে যে অনেক দিন সময়ের মধ্যে অর্থনীতি এই বিষয়ে যারা প্রথম হয়েছেন তার মধ্যে আমিও একজন, বোধ হয় তাই। স্নাতকোত্তর স্তর যেটা মানে বিশ্ববিদ্যালয় স্তরে যখন প্রবেশ করলাম, সেটা কিন্তু আমি কলকাতা বিশ্ববিদ্যালয়তেই প্রবেশ করলাম। আচ্ছা। এবং সেখানেও কোনো কারণে আমার পরীক্ষার ফলগুলো খুব ভালো হয়ে যায়। আমার মনে আছে যেদিন পরীক্ষার ফলটা জানানো হয়, তার 2-1 দিনের মধ্যেই আমাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বলা হয়, তুমি কি আমাদের বিশ্ববিদ্যালয়ের MA পড়াতে ঢুকতে পারবে? আচ্ছা, দারুণ অফার ছিল তো, আপনি নিয়েছিলেন এই অফারটা? এবং আপনার ছোটবেলা থেকে ইচ্ছেও ছিল, মানে পড়াতে তো আপনি ভালোই বাসতেন। হ্যাঁ, তখন কিন্তু কলকাতা ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগটা ভালো হয়ে উঠছে খুব সব। আমার এখনো মনে পড়ে যে যেদিন আমি প্রথম পড়াতে যাই, আমার ওই শ্রেণীকক্ষে ঢুকে না আমার যে অনুভূতিটা হয়েছিল সেটা এতই এতই মনে রাখার মতো, এতই পজিটিভ ছিল যে সেইটাই কিন্তু আমার বুঝলাম এইটাই আমার জায়গা। তার কারণ আমি পড়াতে শুরু করা মাত্রই দেখলাম ক্লাসগুলো তখন 100 জনের অন্তত ছাত্রছাত্রী ক্লাস হতো। যে ক্লাসে সবসময় জানবে কিছু ছাত্র বেশ করে হয় যারা ঘুমোয় ক্লাসে, কিন্তু আমার কাছে সেটা একটু খুব কম হতো। আচ্ছা, আপনার ক্লাসে ছাত্ররা ঘুমোতেন না? আচ্ছা, এবং আমি আপনি কি খুব কড়া টিচার ছিলেন? না বাবা, আমি পড়াতে ভালোবাসতাম। সেটা ভালো লাগা হচ্ছে সেটা তুমি যদি কখনো শিক্ষকতা করো, যদি বোর্ড বরং কিছু থাকে বোর্ডে লিখে লিখে পড়ো, মূল যে বিষয়বিন্দুগুলো যদি আগে লিখে দাও তাহলে তুমি একটা জায়গায় থাকবে, ছাত্রছাত্রীদের খিদে হবে, এরপর ওইটা আসবে, এরকম। তা আমি ওইভাবেই পড়াতাম। আচ্ছা। ঘটনাচক্রের শ্যামলী আমার 3য় বর্ষের ছাত্রী, এবং আমার বয়সটা এতই কম ছিল যে শ্যামলীর ব্যক্তিগত অভিজ্ঞতা পরে আমাকে বলেছে যে ওই বুঝতেই পারিনি যে কোনো একজন অধ্যাপক ঢুকেছে বলে। তা ওই যে পড়া যখন শুরু করলাম, অত বড় ক্লাস, একেবারে কোনো শব্দ নেই, সবাই লিখছে আর কি। এবং ক্লাসটা যখন শেষ হলো বুঝতে পারলাম যে এটা ভালোই হয়েছে। আচ্ছা, মানে প্রথম দিনের অভিজ্ঞতাটা খুব ভালো ছিল। হ্যাঁ, ওইটাই আমার চিরকালের অভিজ্ঞতা। এবং MIT-তে আমার সময়টা খুব ভালো কেটেছে। আপনি তো সবসময় এত ভালো রেজাল্ট করে এসেছেন, তাহলে ভালো রেজাল্ট যারা করতো আমরা জানি ছোটবেলা থেকে তারা শিক্ষকদের খুব প্রিয় হয়, তো আপনিও নিশ্চয়ই আপনার স্যারেদের খুব প্রিয় ছিলেন। অন্যান্য অনেকেও ছিল স্যারদের প্রিয়, তবে যাদের আমি প্রিয় হওয়ার সুযোগ পেয়েছি তার মধ্যে তো অধ্যাপক সুকুমার চক্রবর্তী আপনি তো বললেন। হ্যাঁ, আর হচ্ছেন প্রফেসর রবার্ট সোলো, উনি নোবেল ইকোনমিক্স, এবং বেসিক্যালি হি ওয়াজ টিচার আর কি। MIT-তে ভালো টিচার হওয়া কিন্তু খুব ডিফিকাল্ট আছে। MIT-তে আপনি কত বছর ছিলেন? 4 বছর, আর 1 বছর কিন্তু বস্টন ইউনিভার্সিটিতে, যেটা বস্টন ইউনিভার্সিটিতে ওরা আমাকে ইনভাইট করেছে পড়াতে। কী করে ইনভাইট করলো, ওরা কাগজে প্রায় বিজ্ঞাপন দেয় যে আমার রিক্রুট করবো ইত্যাদি। এবং স্ট্রেঞ্জলি এনাফ দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ইন্টারভিউ অ্যান্ড লাস্ট ইন্টারভিউ আর কি। আমি বললাম হ্যাঁ, আমি যদি সুযোগ দেন আমি পড়াবো এখানে। তখন ওরা বললো যে আপনার কাল থেকে পড়াতে পারবেন? হ্যাঁ, কাল থেকে পড়াবো। কী কী করে পড়াবেন? আমি বলে দিচ্ছি কোন বিষয়। বলে ওদের সামনেই যারা ছিলেন খুব, ওখানে খুব ডাকসাইটের লোক, তার মানে বস্টন ইউনিভার্সিটি খুব পুরনো তো। তোমাকে যদি বলি আমি যে পোস্ট গ্রাজুয়েটে এই কোর্সটা পড়াও, কটা লেকচার আমি পাবো জিজ্ঞেস করেছিলাম। এটা জিজ্ঞেস করছেন কেন? বললেন সেই হিসেবে আমি সাজিয়ে ফেলবো এক্ষুনি, দিন বললেও সেটাকে আমি আমার কোর্সটাকে
15টা লেকচারে ভাগ করি তাহলে এই নেব, পরে গড় করে বলিয়ে দিলাম হচ্ছে। আচ্ছা। এবং আমার মনে আছে আমাকে বস্তুত সেই দিনই বস্টন ইউনিভার্সিটি বললেন, আমরা কখনো করিনি কিন্তু আপনাকে এখনই আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছি, ইউ জয়েন বস্টন ইউনিভার্সিটি অ্যাজ এ টিচার। হ্যাঁ, আমাকে সত্যি দেওয়া হয়, ইটস ভেরি সারপ্রাইজ। এবং আমি এটা তোমাদেরই বলছি, সাধারণত ঠিক এরকম সঙ্গে সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল এখন তো ঘটে না। ওই যে পড়াতে শুরু করলাম সেটা ওরা ছাড়ছে না আর কি, বেস্ট টিচার অ্যাওয়ার্ড বলে একটা অ্যাওয়ার্ড থাকে। আচ্ছা, আপনি সেটা পেয়েছিলেন? হ্যাঁ, আই ডিডন্ট আস্ক ফর ইট বাট আই গট ইট। কত সালে সেটা? 73-74। আচ্ছা, দেশে ফিরে এলেন কেন? ওখানে আমি বললাম দেখুন আপনারা বলছেন, আমি কিন্তু স্টুডেন্ট ভিসার বাইরে যাব না। স্টুডেন্ট ভিসা জানবে সাধারণভাবে 1 থেকে 1.5 বছরের মতো থাকে, এরপর কিন্তু আমাকে দেশে ফিরে যেতে হবে। তখন আমার মনে আছে বস্টন ইউনিভার্সিটি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইউনিভার্সিটি ইন দ্যাট এরিয়া। তারা যে বলল আপনি কী করতে দেশে ফিরবে, আমরা তো না, আপনি সেটা বুঝতে পারবেন না, আমি কিন্তু দেশে ফিরে যাবই। তার একটা কিন্তু ব্যক্তিগত কারণ আছে, সেটা শ্যামলী অপেক্ষা করছে। আচ্ছা। আরেকটা ছিল, সেটা হচ্ছে যে সেই সময় আমাকে বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক থেকেও একটা অফার করা হয়। ওটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট, ওটা খুব পাওয়ারফুল ডিপার্টমেন্ট আছে, সেখানে সঙ্গে সঙ্গে জয়েন করতে বললো ওরা। এখন লোকেরা বিশ্বাসই করবে না যে ওইরকম একটা অফার কেউ ছাড়তে পারে আর কি। বিশ্ব ব্যাংক মানে ওয়ার্ল্ড ব্যাংকের চিরকাল প্রচুর টাকা স্যালারি, সব থেকে বড় জিনিস, মানে একদম একটা বিলাসবহুল জীবন আপনি পেতেন। না, তো ইনকাম ট্যাক্স ফ্রি ওয়ার্ল্ড ব্যাংকের যে কোনো কাজ। তা এটা যখন আমার কিন্তু আমার দৃষ্টিভঙ্গিটা খুব পরিষ্কার যে আমাকে একবার দেশে ফিরতেই হবে, কারণ একটা হচ্ছে আমি ওখান থেকে স্টুডেন্ট ভিসায় এসেছেন। এটা শ্যামলী। আচ্ছা, এই যে আপনি এই অফারটা নিলেন না, তো পরে মনে হয়নি যে আমি আবার পরে ফিরে যেতে পারি? না, মনে হয়নি, কারণ বিলাসবহুল জীবনের উপর আপনার কখনো আকাঙ্ক্ষা ছিল না? সত্যি ছিল না। এখন অনেক না বলা বা কঠিন, কিন্তু আমি তার জন্য কখনো রিগ্রেট করেননি। আচ্ছা, তো আপনি ফিরে এসে কি কলকাতা বিশ্ববিদ্যালয়ে জয়েন করলেন এবং তার সঙ্গে সঙ্গে আপনি ফুল ফ্লেজেড রাজনৈতিক জীবনও শুরু করলেন? ফুল ফ্লেজেড বলার আগে বলবো যে করলাম, এবং শ্যামলীর সঙ্গে আমরা আমাদের দুজনের মিলিত জীবনও শুরু করলাম। আচ্ছা, মানে বিয়ে হলো। তো আমি একটু শুনবো যে ম্যাডামের সঙ্গে আপনার প্রথম দেখা কোথায়? তিনি তো আপনার ছাত্রী ছিলেন। সেটা যদি বলো, যে ইকোনমিক্স ডিপার্টমেন্টের প্রায় 120 জনের ব্যাচ আর কি, শ্যামলী কোনখানটা বসছো আমার মনে আছে এবারে। এবং দেখতাম শ্যামলী যখন নোট টোট নিচ্ছে খুব বুঝে নিচ্ছে আর কি। সেটা কি লাভ এট ফার্স্ট সাইট ছিল? টু অ্যান এক্সটেন্ট, ইয়েস। ও যদি কোনোদিন না আসতে থাকে, আমি কেন কী করে আসেনি, কেন কাউ জিজ্ঞেসও করা যায় না, কিন্তু আসেনি তো হতেই পারে। ওই ওই জীবনটা আমার খুব সুন্দর সেই সময়টা। আচ্ছা, তারপর খুব বেশি বিয়ে, তারপরে বিয়ে করে ফেলি না আমরা, বিদেশ থেকে ফিরে। তো আপনি তো মানে বললেন যে লাভ এট ফার্স্ট সাইট, তো প্রপোজালটা কার তরফ থেকে এসেছিল? তখন আমার তরফ থেকেই বোধ হয়। শ্যামলী আমার খুব প্রিয় ছাত্রী ছিল। তা তারপরে আপনি বিদেশ চলে গেলেন? গেলাম, গিয়ে যখন ফিরে এলাম, এসে তখন আমরা দুজনে কমিট করলাম যে আমি কিন্তু যদি যাই হোক ফিরে আসবো, এবং আমরা কিন্তু বিবাহিত জীবনে শুরু করবো। আচ্ছা, সেই সময় একটা জিনিস খুব ছিল যে বাড়িতে মেনে নেওয়া। এখন যেমন বিষয়টা অনেকটা ইজি, তো সেই সময় ততটা ইজি ছিল না, বিশেষ করে মেয়েদের বাড়ির থেকে। তো আপনাদের কখনো অসুবিধা হয়নি, এরকম কিছু ফেস করতে হয়নি? দুটো বাড়ির কথাই বলা ভালো, যে আমাদের বাড়ির দিক থেকে তো না, মানে কোনো অসুবিধা ছিল না। আচ্ছা। আর শ্যামলীদের বাড়ির দিক থেকেও, শ্যামলীদের বাড়ি উত্তরপাড়া খুব পুরনো বাড়ি আর কি, কিন্তু মামনি মানে আমার ছবি দেখছো, এরা কোনোদিন আপত্তি তুলেছেন বলে মনে হয়, তাই না দেরি হচ্ছে বলে আমার সেইটাও তো খুব চিন্তা থাকতো। আচ্ছা, দেরি করছে কেন অসীমত, আচ্ছা, দেরিটা যে অন্য কারণে সেটা
কিন্তু আমার এমন একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ছিল। ছিল মানে বিটুইন দ্য টু ফ্যামিলিজ, এর কখনো খুব বড় সমস্যা হয়নি। আপনাদের বিয়ের একটা ছবি রয়েছে, আমি বসে দেখছিলাম হ্যাঁ, এখানে ওইটাই। রয়েছে। হ্যাঁ। তো বিয়ের দিনটা মনে আছে? খুবই মনে আছে। আচ্ছা, ওই ছবিটা দেখতে পাচ্ছি, এই শ্যামলীয় ওই কোথায় হয়েছিল? ভবানীপুর এলাকাতেই? মনপুরে, আচ্ছা। ওই যে সুন্দর ছবিটা কিন্তু উঠেছে শ্যামলী, হুম। সুন্দর লাগছেও দেখতে। হ্যাঁ। ও তখন খুব সুন্দর দেখতেও এখনো আছে, আমার কাছে খুব আকর্ষণীয় লাগতো আর কি। আপনি তো অর্থনীতির মানে অর্থনীতিটা গুলে খাওয়া যেটাকে বলে সেটা প্রথমে পড়েছেন, তারপর পড়িয়েছেন, বিদেশে গেছেন হায়ার স্টাডিজের জন্য, কিন্তু তার বাইরে আপনি একজন প্রেমিক মানুষ ছিলেন। তো তাকে কি কখনো আপনি, প্রেমিকাকে কখনো কি আপনি কবিতা লিখে দিয়েছেন? কবিতা লিখিনি, কিন্তু চিঠিপত্রটা ছিল মোটামুটি মানে প্রতি 15 দিনে একটা করে চিঠি দিতাম না? প্রায় সপ্তাহে চিঠি। হ্যাঁ, সমাজ যে এমআইটিতে এখানে স্টুডেন্টদের ফোল্ডার থাকে, আচ্ছা। ওখানে যে ভদ্রমহিলার দায়িত্বে ছিলেন মিস স্ট্যাপলি বলে, হ্যাঁ। ওল্ড জুইশ ট্র্যাডিশনে বলে, তিনি অসীম ইউর লেটার হ্যাজ কাম বলবো, সবাই জানতে হবে আমার চিঠি আসবে। আচ্ছা, এবং সেটা নিয়ে মোটামুটি আপনাকে টিজও করা হতো? না, কেউ করেনি। আচ্ছা, করেনি। আচ্ছা, তো আপনার কাছে প্রত্যেক 15 দিন অন্তর অন্তর চিঠি আসতো? অন্তত হ্যাঁ। হ্যাঁ, তো আপনার থেকেও কি 15 দিন অন্তর অন্তর চিঠি যেত? হ্যাঁ। কখন, কোন সময় আপনি চিঠিটা লিখতেন? রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর? সেটা আমার ছিল না, যখনই ইচ্ছা হতো? ইচ্ছে লিখে ফেলতাম। আচ্ছা। আর এটা জাস্ট মেনশন রেসিপ্রোকেট হতো কিন্তু। আচ্ছা, এবং, তো সেই চিঠি কত পাতার হতো? সে তো বোঝাই হয়ে গেছে না। তো এরকম হ্যাঁ, এরকম স্টক হয়ে গেছে। এখন রয়েছে সেই চিঠিগুলো? যখন বাড়িটা বদলাই তারপরে হারিয়ে গেছে। ও, এতক্ষণ ধরে যার কথা হচ্ছিল, যাকে আপনি খুব মিস করছিলেন, ফ্রেমের মধ্যে চলে এসছে। আমি আড্ডা স্টেশনের দর্শকদেরও বলবো, এই মুহূর্তে শ্যামলী দাশগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। আড্ডা স্টেশনে আপনাকে অনেক অনেক স্বাগত। এতক্ষণ ধরে আপনি অনেক গল্প শুনলাম আপনার। তো বাড়ির যে টাকা পয়সা, সেটা তো আপনি ম্যানেজ করতেন নাকি? হ্যাঁ, সেটা বড় উনি টাকা পয়সা কোনোদিনও কিছু করেন না। বাজার টাজার করতে যেতেন, শপিং টপিং করতে যেতেন, সেগুলো সমস্ত আপনার দায়িত্ব ছিল? সেটা কি হাসি মুখে মেনেছে, না কখনো কখনো মান অভিমানও চলেছে? না, আমার কিছু মনে হয় না অত কাজ করেন, তার অন্য পক্ষে তো সম্ভব না, কোনোদিনই করেননি এগুলো কিছু। তবে প্রথম দিকে যখন মন্ত্রী হয়নি তখন মানে পুজোর সময় শাড়ি কিনতে গেলে তখন যেতেন। ওর সঙ্গে যে কোনো সময় এই ধরনের জিনিস কিনতে যাওয়ার যদি ওর সহমত থাকে আমার ভালোই লাগে। আচ্ছা, এবার আমি আপনাকে আরেকটা ছবি দেখাবো। এই ছবিটা, আপনি ভোটের প্রচারে গেছেন এবং মাছ দেখছেন। তো আপনি যখন নিজে বাজার যেতেন তখনও কি এরকম মাছের কানকো টিপে মাছ ভালো আছে কিনা দেখতেন, তারপর কিনতেন? উত্তরটা হচ্ছে না। প্রথমত আমার বাজারে যাওয়াটা কিন্তু খুব নিয়মিত ব্যাপার ছিল না, আচ্ছা। আর ওরমভাবে খুব দক্ষতাও আমার নেই। ওইখানে বোধহয় ছবিটা তুলেছে এমনভাবে যে মনে হচ্ছে তাই। আচ্ছা। মানে ওই জহুর বাজারে যখন গিয়েছিল তখন মাছওয়ালাকে মিষ্টি খাওয়ার জন্য আবার টাকা দিত। হ্যাঁ, তারপরে দেখি যে মাছওয়ালা তো মিষ্টি খাওয়ার টাকা নিয়েও মাছটা কম দিচ্ছে। তারপর আর তোমার তাহলে যেতে হবে না। না, ওদের মধ্যে অনেকে আমার বন্ধু ছিল আর কি। আচ্ছা, মানে মাছ বিক্রেতারাও আপনার বন্ধু ছিল? দেখো, যারা তোমার মনে হচ্ছে তোমার বিরোধী পক্ষ, তাদের বন্ধু করা সবচেয়ে ভালো। কিন্তু রাজ্যের অর্থমন্ত্রীকে মাছ কম দিচ্ছে, এটা কিভাবে সম্ভব হলো? মানে তাদের তো জেল হয়ে যাওয়া উচিত ছিল। আমার মনে হয় না ও কখনো ঠকিয়েছে। আচ্ছা। আপনি কখনো দর কষাকষি করেছেন দোকানে গিয়ে জিনিসপত্র কিনতে? আমি নিজে মনে করি দর কষাকষি করে খুব লাভ হয় না। এইরকম অভিজ্ঞতা কখনো হয়নি? দর কমাও দেখি তারপরে নেবো আমি, না, এটা হয়নি কখনো। কখনো মনে হয়েছে যে কেউ আপনাকে ঠকিয়ে দিচ্ছে কোনো কিছু কিনতে? সেটা মনে হয়েছে। মনে হয়েছে? কিন্তু যারা খুব সাধারণ বিক্রেতা তাদের ঠকানোটা কিন্তু খুব সাধারণ হয়। যারা ক্ষতি করে তারা খুব ধনী যায়, তারা ওইটা মনে করে আমি দেখি এখানে ঝগড়া করে কি লাভ। আপনারা দুজনে কখন গেছেন এরকম বাজার করতে, বাড়ির লোকের জন্য না, আমি গেছি ওর জিনিসপত্র সঙ্গে, কিনতে? সেটা হচ্ছে ব্যাগটা নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকতাম।
মানে এটা কেন, মানে ভয় লাগতো বার্গেনিং করতে পারবেন না সেটা ভেবে? ও মানে ও এত সময় নিত আচ্ছা দৌড়াদৌড়ি করতে, আমার সেটা আচ্ছা। আর কি। তা আপনার এখানে ফেরার পর বিয়ে তো হলো, রাজনৈতিক জীবন কিভাবে শুরু হলো সেটা একটু জানবো। কলেজে থাকতে থাকতে রাজনীতি জীবন প্রেসিডেন্সি কলেজে শুরু হয়েছে, ছাত্র আন্দোলনের মাধ্যমে। কিন্তু রাজনীতি করা বলতে যা বোধ হয় সেটা কিন্তু তখন হয়নি। যখন ফিরে এলাম আমি, তখন আমার মনে আছে যে এখানে জ্যোতিবাবুর একটা ভূমিকা ছিল খুব। এমনি খুব কম কথা বলতেন। আমাকে একদিন ডেকে পাঠান উনি, দেখি বলেন না, খুব গম্ভীর গলা তো, তুমি এরপরে কি করবে? তারপর আপনি কি বললেন? হ্যাঁ, যদি সুযোগ পাই এখানে থাকবো। আচ্ছা, আপনি কি জ্যোতিবাবুকে আইডল মনে করতেন? অনেকগুলি ব্যাপারে শিক্ষণীয় ছিল আচরণটা, যেরকম? কিন্তু কখনো বাজে কথা বলতেন না, একেবারে খুব কম কথা বলতেন। এবং আমার মনে আছে যে একবার ওই রকম যেহেতু ঘরের বাইরে ঢুকে থাকতো, তো উনি বলতেন অসীমকে পাঠিয়ে দিয়েছে। তখন হয়তো ধরো উনি বলতেন এখন কাউকে আর ঢুকতে দেবে না। আচ্ছা, অনেক কথা আলোচনা উনি নাকি আপনাকে বলতেন আমার মার্কিন প্রশিক্ষিত অর্থমন্ত্রী। বলতেন যে অসীমকে চেনেন তো আপনারা, বলতেন ওটা অদ্ভুত পার্সোনালিটি। আচ্ছা, আপনি কখনো বকা খেয়েছেন ওনার কাছ থেকে? কারোর কাছ থেকে কখনো বকা খাইনি আমি, কখনো খাই। আপনি জ্যোতিবাবু এবং বুদ্ধবাবু দুজনের সময়ই দীর্ঘ সময় আপনি অর্থমন্ত্রী ছিলেন, কার সময় কাজ করার জন্য বেশি ফ্রি হ্যান্ড পেয়েছেন? জ্যোতিবাবুর সময়। আচ্ছা, জ্যোতিবাবু তো বলেই দিয়েছেন, অসীম দেখো আমি তোমায় বলছি তুমি কিন্তু সই করো, আমার ফাইলটা পাওয়ার পরে তোমার যে ভালো খারাপ বুঝে ইউ হ্যাভ এ ফ্রি হ্যান্ড, তুমি সই করবে কি করবে না। তো বুদ্ধবাবুর সময় সেটা পাননি? বুদ্ধর সঙ্গে সেরকম তো ঘটনা ঘটেনি কখনো যে জ্যোতিবাবু নেই শুধু বুদ্ধ আছে, তা হয়নি। তো বুদ্ধর সঙ্গে আমার সম্পর্কটা খুবই ভালো ছিল। আচ্ছা, মানে খুবই বন্ধুত্বপূর্ণ ছিল। ওই যে আমি ফিরে এসে আমাকে তো বলা হলো, পার্টি থেকে বলা হলো, জ্যোতিবাবুই বললেন তোমায় কিন্তু এই নির্বাচনে দাঁড়াতে হবে খড়দা থেকে। আর ওর বলা মানে তো তারপর কোনো নেই, কথা নেই, মানে ওনার সাথে আলোচনার থেকে বেশি উনি নির্দেশ দিতেন এরকম বলছেন? আলোচনা করতেন, আলোচনাও করতেন। আচ্ছা, গভীরভাবে আলোচনা করতেন। ওই ছবিটাই ঘর ঘুরে দেখো, শুধু আমি যদিও কথা বলছি, হ্যাঁ, একবার খোলাখুলি কথা বলতেন। এবং আমার মনে আছে আপনি তখন রেডি ছিলেন নির্বাচনে লড়ার জন্য? যখন বলা হলো তার আগে তো আমি পার্টি অ্যাকচুয়ালি পার্টির দিক থেকে খুব বড় মাপের একটা সিদ্ধান্ত, আমার দিক থেকে খুব গৌরবেরও, যে এই পার্টি আমাকে প্রথমেই খড়দা, যেটা খুবই একটা ইম্পর্টেন্ট সিট, সেখানে দাঁড়াতে বলছে। কেউ বললেন আমরা শোনো, আমরা তো চিন্তা করেছি, তোমাকে বুদ্ধ বলেছি কি জানি না, যে তোমায় কিন্তু খড়দহের সিট থেকে দাঁড়াতে হবে। তো হ্যাঁ, আর আমার কাছে খবর তোমার ভালোই ফল হবে ওখান থেকে। এবং উনি যে কোনো ইম্পর্টেন্ট পলিটিক্যাল ইকোনমিক ডিসিশন আমার সঙ্গে কথা বলতেন একবার, সব সময়। প্রথমবার ভোট চাইতে গিয়ে কিভাবে বলেছিলেন ভোটারদের? আমি তো শিখতাম, পায়ে হেঁটে আমি প্রচারটা করতাম। এবং তার মনে আছে যে এরকম ঘটেছে যে আমি হাঁটছি, মানে মহিলা পুরুষ দাঁড়িয়ে আছে, যে এমনি ঘাম হয় তো, একজন ভদ্রমহিলা এসে, বয়স্ক মহিলা, তিনি ঘামটা মুছিয়ে দিচ্ছেন। আচ্ছা, এটা আমি সেই সামরিককে বলতাম একটা ঘটনা ঘটেছে কিন্তু তুমি বুঝে নিও আছে। আমার ভালোই লাগতো, আমার কখনো আনপ্লেজেন্ট কিছু ঘটেইনি। আপনি তো দুয়ারে গিয়ে গিয়ে বলতেন যে সকালবেলা ভোটটা দিয়ে আসবেন, এটা কখনো বলেননি যে আমাদেরকে ভোটটা দেবেন? না, আমি বলতাম দেখুন এই হচ্ছে আমাদের বক্তব্য, আপনারা জানেনই, আপনাদের উপরে আমি আস্থা রাখছি, এটুকু বলাই বেশ আর কি। সবসময় বলো, হ্যাঁ আপনি আমাকে ভোট দিন, নইলে
আমি ঝগড়া করবো আপনার সঙ্গে, এটা তো হুম। পদ্ধতি হওয়া উচিতই না। রাজনীতির প্রসঙ্গ যখন উঠলো, আপনি ছাত্র জীবনে রাজনীতি করেছেন, তার পরবর্তী সময়ে আপনি ফুল ফ্লেজেড রাজনীতি করেছেন। পুলিশের মার খেয়েছেন কখনো? না, এখানে বা বিদেশেও পুলিশ লাঠি তাড়া করছে আমাকে, এটা কখনো ঘটেনি। মানে গায়ে পড়ে ঝামেলা ঢুকতাম না, তবে যখন ফেস করার প্রবলেম হয়, রিয়েল ফেসিং আর কি, তখন তো আমার কোনো ভয়টাই থাকে না। তার একটা ব্যাপার কিন্তু শ্যামলী, ও পাশে আছে, এটা আমার কাছে কি ভীষণ ইম্পর্টেন্ট। আপনি 24 বছর রাজ্যের অর্থমন্ত্রী ছিলেন, তো এই দীর্ঘ সময়টা মানে অঙ্ক, অর্থনীতি, এত কঠিন কঠিন বিষয়ের মধ্যে আপনি থাকতেন, এই বাজেট, রাত্রে আপনার ঘুম হতো ঠিক করে? আমার কোনোদিন ঘুম ডিস্টার্ব হয়নি সেইভাবে। তবে যেদিন বাজেট পেশ করা হবে, আমি তো কনফিডেন্সিয়াল, তো বাজেটটা আমি আক্ষরিক অর্থে লিখতাম তার আগের দিন রাত্রিবেলায়, এবং সেটা আমি লিখতাম কিন্তু প্রেসে বসে, যাতে কিছুতে এটা লিক না হয়। প্রেসে বসে লিখতেন? আমাদের যেটা সরস্বতী প্রেস। সরস্বতী প্রেস, আচ্ছা, মানে আগরপাড়ার কাছে। হ্যাঁ। মানে আমি ওটা না লিখতে তো কিছুতেই লিখতে হবে না। মানে পুরোটা আপনার মাথায় থাকতো। প্রথমবার যেদিন বাজেট পেশ করলেন, কতটা ভয় বা কতটা নার্ভাস লাগছিল সেই মুহূর্তে? টেনশন যে হয়নি তা নয়, কিন্তু আই ওয়াজ অলসো লুকিং ফরওয়ার্ড টু ইট। এবং এটাও বুঝলাম যে যে শ্যামলী ওইগুলো যেহেতু বেঁধে সবাই, যে লোকে কিন্তু দাঁড়িয়ে উঠে এ করতো না, ক্যাপ করতো। মানে আপনাকে একটা ছবি দেখাবো আমি, এই ছবিটা। এবং সেই সময় বলা হচ্ছিল যে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে জ্যোতিবাবুর পর আপনি এবং বুদ্ধদেব ভট্টাচার্য এবং প্রশান্ত সুর, তো সেই সময় কি পার্টির মধ্যে কোনো রকম টানাপোড়েন চলেছে? মানে এরকম লোভ আমি অন্তত দেখাইনি, আর প্রশান্ত সূত্রের মধ্যে আছে। তো আপনার ইচ্ছা হয়নি মুখ্যমন্ত্রী হওয়ার? অনিচ্ছা ছিল না, তবে না হলে জীবন ব্যর্থ হয়ে যাবে এটাও মনে করতাম না। যা যা করতে চেয়েছেন অর্থমন্ত্রী থাকাকালীন, সেই সমস্ত কিছু করতে পেরেছেন 24 বছরে? না, শুধু আমার না, যে কোনো রাজ্যের অর্থমন্ত্রীদের একটা সীমাবদ্ধতা থাকেই থাকে। টাকাটা তো রাজ্য সরকারের নিজের চেয়ে কেন্দ্রের উপর নির্ভর করতে হয়। এবার আমি আপনাকে একটা ছবি দেখাবো, এই ছবিটা। হ্যাঁ, প্রণব বাবুর সঙ্গে আপনি বসে আছেন। জ্যোতিবাবুর বাড়িতে। হ্যাঁ, তো প্রণব বাবুর সঙ্গে তো আপনার ভীষণ ভালো সম্পর্ক ছিল। হ্যাঁ, প্রণবর সঙ্গে আমার সখ্যতা ছিল। আচ্ছা, আপনি তো বলে এসছেন যে কেন্দ্র রাজ্যকে বঞ্চনা করেছে অর্থনৈতিক দিক থেকে। সামগ্রিকভাবে হ্যাঁ। সামগ্রিকভাবে হ্যাঁ। তো যখন প্রণব বাবুর সঙ্গে আপনার ব্যক্তিগতভাবে কথাবার্তা হতো, তখন কখনো আলোচনা হতো এগুলো নিয়ে? হ্যাঁ, হতোই, কিন্তু সেটা এতই অভ্যন্তরীণ আলোচনা, আমি তোমাকে বলতে পারবো না। আপনি কি বাড়িতে এসেও কাজ করতেন যতক্ষণ বাড়িতে থাকতেন? সব সময় নয়, তবে বাজেটের সময় তো তাই না। মানে স্ত্রীর এরকম অভিযোগ রয়েছে যে আপনি সারাক্ষণ কাজের মধ্যে ডুবে থাকতেন? না, আমার যেটুকু সময় থাকতে পারে সেটা কিন্তু আমার স্ত্রী এবং আমার 2 কন্যা, মা, এদের নিয়ে কাটতে হয়। শ্যামলী হচ্ছে আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ একজন। মেয়েদের নিশ্চয়ই অঙ্ক করাতে ভালোবাসতেন? তা পারতাম। আমার একটু অঙ্ক বোঝানোর একটা আমার সম্বন্ধে লোকের একটা ইতিবাচক বক্তব্য আছে। আচ্ছা, মেয়েদের যে কোনো, তুমি যদি চাও তোমাকে এখন বুঝিয়ে দেবো। না ঠিক আছে, আমি ওটা থেকে একটু দূরে থাকতেই ভালোবাসি। আমি আরেকটা জিনিস জানতে চাইবো যে জিএসটির কারিগরও তো আপনি? হ্যাঁ, এটা ঠিক, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। তার আগে ছিল, ওর আগের স্টেপটা ছিল ভ্যালু অ্যাডেড ট্যাক্স, তারপর সার্ভিসটা তার মধ্যে ঢোকানো। এগুলো যেগুলো হোয়াইট পেপার, সেগুলো আছে প্রমাণিত, মানে আছে, প্রমাণটাও আছে, আমার নিজে হাতের লেখা সেগুলো সব। এটা তো আমাদের দেশের ক্ষেত্রে নতুন কর ব্যবস্থা একটা, এই প্রস্তাবটা আমি রাখি অর্থমন্ত্রীদের কমিটিতে, এবং ওই কমিটিতে ছাড়াও অনেকগুলি রাজ্যের মুখ্যমন্ত্রীরা থাকতেন ওই কমিটিগুলো। ওরা কিন্তু আলোচনা হতো, ওরা বুঝলেন এবং ওরা বলে না, আমাদের যদি পারি করতে আমাদের লাভ হবে। জিএসটির আগে আপনি তো ভ্যাটও চালু করেছিলেন। আমি না বলে বলো, আমরা চালু করেছিলাম, এবং সেটা তো রাজ্য স্তরে হবে, সব রাজ্যগুলিকে একটা জায়গায় সহমত হতেই হবে।
আগে তো আমাদের দেশেই ছিল না ভ্যাট কোথাও। বস্তুত ব্রাজিলে একটা ছোট অংশ ছাড়া কোথাও ছিলই না ভ্যাট। আচ্ছা। কেরালা টেরালা মানে ভাবতেই পারতো না। এটা যখন আমি করার সিদ্ধান্তটা নিই তখন দেয়ার ওয়াজ লট অফ অপোজিশন এমন ছিল যে আমার মনে আছে বঙ্গভবনে তো আমি থাকতাম, সকালবেলা আমাকে বললো যে স্যার এখানে ব্যবসায়ীরা সব ঘিরে ফেলেছে আর ভ্যাট ওয়াপাস করবো চেঁচাচ্ছে। তাই আমি চাইছে কী আর করা যাবে, আমি যাবো প্রয়োজন হলে। না স্যার এরা আমাদের লক্ষণ ভালো লাগছে না, ওখানকার লোকেরা বলছে লাঠি ফাটি সব নিয়ে চলে এসছে। তা আমি গেলাম, নামলাম, ও খুব চাইছে ভ্যাট ওয়াপাস করো। লাঠি ফাটি নিয়ে ওরা রয়েছে এরকম বলছে, আপনি সেখানে নামলেন, আপনার ভয় লাগলো না? না আমাদের এই কাজটা যখন করছি আমি তো জানি এটা আনঅপোজ হবে না, কারণ ভ্যাট ঠিকমতো আসা মানে কিন্তু যারা চুরি করে তারা ধরা পড়ে যাবে। ট্রেডার্সদের মধ্যে একটা অংশ যেটা ভীষণ বিজেপি ডমিনেটেড ছিল এবং কোনো স্টেটে তাই, তারা মনে আছে আমাকে বেরোচ্ছি বঙ্গভবন থেকে ভিড় করে বাইরে, আমার সঙ্গে তো কোনো সিকিউরিটি থাকে না, একা আমাকে দেখে ওরা খুব অবাক হয়ে গেল যে স্যার কী আপনারা জানতে চান বলুন তো, ভ্যাটটা কী জানেন তো? হ্যাঁ ওরা আমরা সব মালুম আছে আমাদের বলছে। ওরা অ্যারোগেন্ট পিপল আমি দেখলাম। তো আমি দেখলাম এটাকে যদি ফেস আমি না করে একবার হ্যান্ডেল না করতে পারে কোনো দিন পারবো না। এরা তখন বললো না ঠিক আছে দাসগুপ্ত সাহেব আপনি অ্যাকচুয়ালি আলোচনাটা আমরা মোলায়েম সিংজির বাড়িতেই করবো। আচ্ছা, তারপর সে কোনো জায়গায় যেতে পারে না, আমার অসুবিধা নেই। গিয়েছিলেন? হ্যাঁ কী আছে আমার, আমি যেখানে আমাকে নিয়ে গেল বুঝলাম যে এটা এনিমি টেরিটরি। ওই আমি ঢুকছি একা আছি, আমি তো কোনো নেই, ভ্যাট ওয়াপাস করো ভীষণ চিৎকার করছি। আমার নাম ধরে আর কি অসীম দাশগুপ্ত মুর্দাবাদের শুরু হয়ে গেছে। মোলায়েম সিং জানো ভেরি পাওয়ারফুল পার্সন ওই ওখানে, কিন্তু নো ডাউট ভীষণই পাওয়ারফুল। এবং উনি আমার সঙ্গে হিন্দিতেই কথাবার্তা বলছেন, আমিও যতটা বাড়ি ভালো বলতাম। দেখুন দাশগুপ্ত সাহেব আপনি যে এসে ভ্যাট কি লাগিয়েছেন এতে আমাদের খুব অসুবিধা হচ্ছে। একদম সোজাসুজি বললেন? হ্যাঁ খুব অসুবিধা, মানে কোথায় আপনার অসুবিধা হচ্ছে, কোথায় হচ্ছে বসুন। না কি আপনি কি আমাদের শেখাবেন এখন ভ্যাট? শেখাবো না, আপনার যদি প্রশ্ন থাকে সেগুলো বলুন, আমি উত্তরটা আগে দিয়ে দিই। তারপর যে আপনি মনে করেন ভ্যাট লাগাবেন না। তারপর দেখলাম মোলায়েম সিং এর বাড়ি ফাড়ি তো ভর্তি হচ্ছে মোলায়েম সিং এর মতো লোকে আর কি। দিল্লি শহরটা কিন্তু ব্যবসায়ীরা খুব গুরুত্বপূর্ণ। দিল্লির ওপরে কোনো ওই সেন্সে ইন্ডাস্ট্রি নেই এবং ট্রেডার্স আর ভেরি পাওয়ারফুল দেয়ার ইন অল সেন্সেস। ওই ভ্যাট ওয়াপাস করো চিৎকার চলছে, স্লোগান চলছে। হ্যাঁ একই সঙ্গে মোলায়েম সিং যাদব বলে অসীমজি আপনি আসবেন বলে আমি কলকাতা থেকে মিষ্টি এনেছি এসে বললাম। খুব ভালো, আগে এটা শেষ করি তারপরে। কিন্তু আমি বোঝানো কিন্তু খুব কঠিন, ওরকম হোস্টাইল অ্যাটমসফিয়ারে ভ্যাট কি সেটা ভালো কি সেটা ঠান্ডা মাথায় বোঝানো ইটস ডিফিকাল্ট। বাংলা থেকে কি আপনি একাই গিয়েছিলেন? হ্যাঁ আমার সঙ্গে চিদম্বরম গিয়েছিল। আচ্ছা আচ্ছা। চিদম্বরম ওয়াজ নট রিয়েলি ইনভাইটেড বাট হি সেড দ্যাট ও থাকতে চায়। থাকুন, ইটস এ সেন্টার স্টেপ এক্স্যাক্টলি অ্যাফেয়ার। তা ওই মিটিংটা মোলায়েম সিং যাদবের বাড়িতে কোনো কারণে খুব এফেক্টিভ হয়ে যায়। ওদের আমি স্পষ্ট করে বললাম আপনার কিন্তু ক্ষতি কিচ্ছু নেই, এখন তো লাভই আছে। মোলায়েম সিংদের একটা সুবিধা আছে, ওরা যেহেতু পলিটিক্যালি খুব পাওয়ারফুল, ওরা যখন বলে যে দে উইল কাম ফরওয়ার্ড অ্যান্ড হেল্প ইউ, দে উইল হেল্প ইউ। এবং ওখানে ওর মানে বসার ঘরটা হচ্ছে ভর্তি ট্রেডার্সে এবং মিষ্টি ফিষ্টি খাচ্ছে তারা। তো বললাম যে একটা অসীম যে ঠিক আছে আমরা আপনার কথা মেনে নিলাম, তারপর যদি আমরা বিপদে পড়ি কী হবে, আপনাদের বিপদে আপনাদের ফের আমার কী লাভ হবে? তো আচ্ছা ঠিক আছে, মোলায়েম সিং ওরা বসে থাকে তাকে ফাঁকিয়ে নিয়ে ঠিক আছে আচ্ছা যদি কলকাতায় আমরা যাই, হ্যাঁ যে কোনো সময় যেতে পারি। আপনি বোঝাতে তো সক্ষম হয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে ওরকম একটা যেটা বললেন যে হস্টাইল একটা সিচুয়েশন, সেখানে মোলায়েম সিং যাদব ছিল এবং তার সহকর্মীরা ছিল, তার সমর্থকরা ছিল, কোথাও গিয়ে কি মনের মধ্যে ভয় লাগছিল যে আমি বোঝাতে পারবো কিনা তাদের? না সেই ভয়টা লাগলে তো আমার যদি ভয় লাগে টেনশন হয়নি একটু? মানে ফিজিক্যালি যদি আমাকে কেউ অ্যাসল্ট করে করবে, সেটার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন?
আচ্ছা, একটা প্রশ্ন আমি করব, সেটা হচ্ছে একটু আগে আমরা জিএসটি নিয়ে কথা বলছিলাম। তো জ্যোতিবাবুকে তো প্রধানমন্ত্রী হতে দেওয়া হয়নি, তারপর সোমনাথ চট্টোপাধ্যায়কেও দল থেকে বহিষ্কার করা হয়েছিল, কিন্তু এনডিএ জামানায় আপনি জিএসটি কমিটির হেড, পার্টি এটা মেনে নিল? হ্যাঁ, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সটা হুম। একটু ডিফারেন্ট এর থেকে, আচ্ছা। ব্যাট থেকে। তো সেটা আস্তে আস্তে আমি আমার বক্তব্য রেখেছি। হুম। শেষ পর্যন্ত ওখানে যেগুলো আপত্তিক ছিল তাদের সেগুলো সরে যায়। হ্যাঁ, মানে এনডিএ জামানায় আপনি জিএসটি কমিটির হেড, এটা পার্টিতে মানতে কোনো অসুবিধা হয়নি? না না, আমি করি না। মানে আপনি কোনো রকম কিছু ফেস করেননি, কোনো অবস্ট্যাকলস এসেছিল সেই সময়? আমি একটা সময় একটু ফিরে যাব, সেটা হচ্ছে সিঙ্গুরে যখন টাটার কারখানা তৈরি হওয়ার কথা চলছে, তো সেই সময় রাইটার্সের অন্দরে তো নিশ্চয়ই ভীষণ টালমাটাল পরিস্থিতি ছিল। তো আপনার কি মনে হয় যদি টাটা এখানে কারখানা করতে পারতো, পশ্চিমবঙ্গের অর্থনীতিতে তার কতটা প্রভাব পড়তো? আমি তো মনে করি শিল্পপতিদের ওপর প্রভাব পড়লো। রতন টাটার তো ভেরি সিম্প্যাথেটিক সবটার সঙ্গে, আমাদের সঙ্গে ওর খুব ভালো সম্পর্ক ছিল, খুবই ভালো সম্পর্ক ছিল। এবং ওর একটা খুব ভালো গুণ ছিল, কোনো কৌশলের দিকে যেতেনি না, ব্যাপারটা বোঝার চেষ্টা করতেন, হ্যাঁ বা না একটা হয়ে যেত। আচ্ছা, যখন সিঙ্গুরে কারখানাটা আলটিমেটলি হলো না, বুদ্ধদেব ভট্টাচার্য তো ভেঙে পড়েছিলেন, আপনি দেখেছিলেন তাকে সেই অবস্থায়? বুদ্ধ খুব চেয়েছিল ওটা হওয়া উচিত, সেই জন্যই বলছি। এখন হ্যাঁ, ভেঙে পড়ার ছেলে বুদ্ধ নয়। আমি একটা জিনিস জানতে চাইবো, যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়ানো হলো, এখন যুবকদেরও তিনি ভাতা দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়। তো আমার যে প্রশ্ন সেটা হচ্ছে যে এই ভাতাটাই তো মানুষের মনে একটা জায়গা করে নিচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ভোট দিয়ে জেতাচ্ছেন। তো আপনার কি মনে হয় আপনার সময় যদি ভাতাটা চালু হতো তাহলে সিপিএম আজও থাকতো? ভাতা তো প্রথমে বামফ্রন্ট সরকার শুরু করে, একেবারে প্রথম দিতে। এবং ভাতা তো অনেক ক্ষেত্রে দিতে হয়ও। তুমি এক সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারো নানানভাবে। একটা হচ্ছে কতগুলি ক্ষেত্রে তার এই ভাতাটা অর্থের দিক থেকেও দরকার হয়, তবে সব জায়গায় ভাতা দেওয়ার দরকার হয় না, এবং সাধারণ মানুষগুলো বুঝতেও পারে, দোকানদাররাও বুঝতে পারে। ওইখানে এসব হয় আমরা কোলাকুলি করি ভাতা নাও, এটা এই দৃষ্টিভঙ্গিটাই ঠিক নয়। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে ভাতার পথটা বাম জামানাতেই শুরু হয়েছে, তো সেই সময় তো কিছু যুবক কাজ পাচ্ছিল না, তো তার জন্যই কি বেকার ভাতা, বিধবা ভাতা সেগুলো চালু হয়েছিল? হ্যাঁ, বেকার ভাতাটা তো বামফ্রন্ট সরকারই প্রথম শুরু করে। যে এটা যে একটা ভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, সেটা কি ভাতার দিক থেকে হবে নাকি কর্মসংস্থান করে হবে, একাধিক পথ আছে, তার মধ্যে ভাতাও একটা। তো কর্মসংস্থানটা সেইভাবে হলো না, সেই তার বিকল্প হিসাবেই কি ভাতা? আমি সেটা জানতে চাইছি। কর্মসংস্থান তো ওই সময় হয়েও ছিল যথেষ্ট। হুম। দুটোই হ্যাঁ হ্যাঁ আর কি, দুটোই দরকার আছে। এই জায়গা থেকে আমি আপনাকে একটা ভিডিও দেখাবো। সরকারের টাকা নেই কারণ এ টাকা আমরা খরচ করিনি, আমাদের জন্য দেনা হয়নি। সিপিএম সরকার থাকাকালীন জনগণের থেকে লোন করেছে, বাজার থেকে লোন করেছে। কংগ্রেস সরকার লোন করার ক্ষমতা দিয়েছে, কংগ্রেস সিপিএম এর আন্ডারস্ট্যান্ডিং ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলছেন যে এটার উত্তর আমি দেবো না, মানে যে কেউ বললেই আমাকে সঙ্গে লাঠি নেবে না, ঠিক আছে। মনে রাখবে এমনি বর্তমান মুখ্যমন্ত্রী বলছেন, হ্যাঁ, যে মুখ্যমন্ত্রী বলুন, কেন্দ্র রাজ্য সম্পর্কে একটা আছে, রাজ্যও কিন্তু ঋণ নিতে পারে, এটা এবং কেন্দ্রও নিতে পারে, কিন্তু এটা ভারসাম্য রাখা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 1,00,000 কোটি টাকা ধার ছিল, তিনি যখন মুখ্যমন্ত্রী হয়েছেন, মসনদে বসেছেন, সেই সময় 1,00,000 কোটি টাকা ধার ছিল রাজ্যের উপর। তো সেই বিষয়ে আপনি কি বলবেন? শুধু আমাদের রাজ্যে না, অনেক রাজ্যেরই ছিল, এবং তার কারণটা হচ্ছে যে মানে রাজ্যের কর আদায় করার ক্ষমতা কত সীমিত, এই জন্য রাজ্যগুলোকে ঋণ নিতে হয়, এবং সেটা ওর সময় আর কার সময় না, প্রত্যেক সময়। টাকার অঙ্কটা তিনি ঠিক বলেছেন। যার সময় জিজ্ঞেস করছো তার পাটিগণিতটা ঠিক করাটা আমার কাজ নয়। হ্যাঁ, আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আপনার ব্যক্তিগত স্তরে কেমন সম্পর্ক? একটা সম্পর্ক আছে, পরিচিতির সম্পর্ক নিশ্চয়ই। মানে কথাবার্তা হয়? খুব কম, মানে প্রয়োজন হয় না তো।
মানে মানে এই নয় যে আমরা ঝগড়া করছি সবসময়। আচ্ছা, ডিএ তো এখন বন্ধ, তো আপনার কি মনে হয় কোর্টে রাজ্য কেস হারার পর ডিএ মিলবে? ডিএ একেবারে বন্ধ এটা বলা ঠিক নয়। ডিএটা হচ্ছে মহার্ঘ ভাতা আর কি, সেটা মহার্ঘ ভাতা নিয়মিত দেওয়ার প্রশ্নটা তো বামপন্থীরাই প্রথম তোলে, এবং এটা কোনো হাত জোর করে দেওয়া না, এটা একটা নিয়মের মধ্যেই আনার চেষ্টা আমরা করি। সেটাই কিন্তু চলছে, এটা অনেকে জানেন না যে মহার্ঘ ভাতাটি একটা আনুপাতিক নিয়মে বাধ্যতামূলকভাবে আমরা লাগু করেছিলাম সারা দেশের ক্ষেত্রে, আমরা শুরু করি এটা। রাজ্য সরকারি কর্মীরা অনেকে বলেন যে আপনি চাইলে 11 সালের আগেই ডিএটা দিয়ে যেতে পারতেন। সম্ভব হয়নি। সরকার চাইলে কিন্তু যিনি অর্থমন্ত্রী থাকুন ইত্যাদি, তার কিন্তু প্রতিদিন রাত্রিবেলা বাড়িতে ফিরে কি আয় ব্যয়টা দেখতে হয় প্রতিদিন। হ্যাঁ, কারণ সেটা যেন একটা সীমার বাইরে না যায়। এর মধ্যে কিন্তু রাজ্যের অর্থ ব্যবস্থাটা চলে, এবং তার মধ্যে মহার্ঘ ভাতা দেওয়াটা কোনভাবে সম্ভব, এবং যেটা সম্ভব সেটা আমি বারবার মনে করেছি, এটা কোনো দয়া দাক্ষিণ্যর ব্যাপার নয়, এটা একটা হারে দিতেই হবে, এইটাই হচ্ছে আমার দৃষ্টিভঙ্গি। সেটা তো সেই দিকেই আমরা যাচ্ছিলাম ধাপে ধাপে। আপনার পরে যিনি অর্থমন্ত্রী হলেন অমিত মিত্র, তিনিও তো পোড় খাওয়া অর্থনীতিবিদ, কিন্তু তাও রাজ্যের এত ধার কেন, আপনার কি মনে হয়? রাজ্যের ধারের কারণটাও জানা দরকার। এমনি সবচেয়ে বেশি ধার তো অনেক রাজ্যেরই আছে, ওষুধ আমাদের অপেক্ষাকৃত কম। তার কারণ কেন্দ্র রাজ্য সম্পর্ক যা, তাতে রাজ্যের একটা বড় অংশ অর্থ আদায় হয় কিন্তু যেটাকে বলা হয় পরোক্ষ করের মাধ্যমে, এবং সেটা আদায় করাটা কিন্তু খুব সহজ কাজ নয়, এবং একটা তো পারস্পরিক তখন ধাক্কাধাক্কি শুরু হয় আর কি। সেটা বুঝে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে একটা মধ্যবর্তী অবস্থান নেওয়া যায়। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞাসা করব যে এত ধার রয়েছে কিন্তু তবুও ভাতা চলছে, আপনি সেই ব্যাপারে কি বলবেন? ধার আমাদের রাজ্যের আর কি আছে, সবচেয়ে বেশি তো ধার কেন্দ্রীয় সরকারের সবচেয়ে বেশি, এবং রাজ্যের আমার কাছে অনেক বেশি ধার আছে। ধারের উৎসটা কি, যে এরকম অনেকগুলি কর আছে যেগুলি হচ্ছে পরোক্ষ কর, এবং রাজ্যগুলিকে দিতে হয় আর কি। তার সেটা আমাদের যে কেন্দ্র রাজ্য সম্পর্কে যেগুলো খারাপ দিক, তার মধ্যে ওইটা একটা। এটা তো আমরা পরিবর্তনই করতে চাই সমস্ত রাজ্য মিলেই। আমি তো বলেছি বারবার, আপনারা এই আমাদের নিজেরা নিজেদের ঋণ জালে যেন আবদ্ধ না করি। স্বল্প সঞ্চয়ের স্মল সেভিংস স্কিমগুলো তো জানুন নামই আছে, ওইগুলো কিন্তু প্রত্যেকটাই রাজ্য সরকারের আদায়ের মধ্যে পড়ে, কিন্তু যেগুলো ঋণ হিসেবে আসছে তার অসুবিধা হচ্ছে ওখানে যত তোমার সাফল্য হবে তত ঋণটাও বাড়ে, এই জন্য ওখানে একটা জায়গায় থামতে হয়। আচ্ছা, অমিত মিত্রকে আপনি কখনো কোনো টিপস দিয়েছেন? অমিত আমার চেয়ে 2 ক্লাস নিচে, সরি প্রেসিডেন্সি কলেজে 2 বছর নিচে পড়তো। ও কখনো কোনো টিপস চেয়েছে বলে আমার মনে হয়নি, এবং আমারও কোনো দাদা হিসেবে কোনো কারণ ঘটেনি আর কি। সিনিয়র হিসেবে বা দাদা হিসেবে কখনো মনে হয়নি? ওই রকম দাদা ভাইয়ের সম্পর্ক ঠিক এটা নয়। আচ্ছা, মানে কলেজে সিনিয়র ছিলেন কিন্তু এমনিতে সেরকম কিছু নয়। যা বলছো তোমার সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি না। আচ্ছা, একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে এখন তো বেশিরভাগ সময় আপনি খবরের কাগজ পড়েন, খবর দেখেন, তো বাজেট নিশ্চয়ই দেখেন রাজ্যের এবং কেন্দ্রের, তো সেই বাজেট দেখে নিজের দিনগুলোর কথা মনে পড়ে? হ্যাঁ, শুধু এটা দেখতে দেখতে মনে পড়ে তা না, অনেক সময় মনে পড়ে, কারণ অনেক কঠিন সময় তো আমরা পার করেছি, এবং বুঝতেও দিইনি যে তার ভারটা কী, এবং হয়তো কর বসিয়ে বা ঝগড়া করে আমি খুব সময় নষ্ট করিনি। আমি তো অনেক দিন ছিলাম, এবং অনেক দিনই আমাকে বলা হয়েছে যে আমি নাকি পৃথিবীর সমস্ত রাজ্যের মধ্যে সেই রাজ্যের অর্থমন্ত্রী যিনি সবচেয়ে বেশি দিন টিকে আছেন,
বোধহয় তাই আমি জানি না। এই যে রেকর্ডটা 24 বছর অর্থমন্ত্রী থাকার যে রেকর্ডটা, এটা যখন মনে হয় আপনি কি শ্লাঘা অনুভব করেন কোনোভাবে? না বাবা, শ্লাঘা বা নন অশ্লাঘা কিছুই করি না, কারণ কাজটা খুব গুরুত্বপূর্ণ কাজ, একজনকে করতেই হবে এবং ঠান্ডা মাথায় সেটা করা দরকার, এবং যতদূর সম্ভব ওখানে যে ধরনের বিচ্যুতিগুলো হয় সেগুলোকে থামিয়ে বা কমিয়ে এটা করা দরকার, কাজটা খুব গুরুত্বপূর্ণ কাজ। আচ্ছা, আপনাদের যখন উনি খুব কাজে ব্যস্ত থাকতেন, দীর্ঘ সময় বাড়িতে আসার সময়ও যখন কাজে ব্যস্ত থাকতেন, তখন আপনার সময়, আপনিও নিশ্চয়ই কাজ করছেন সেই সময়টায়, বাড়ির কাজ সামলেছেন, তবুও একসঙ্গে যখন থাকতেন সেই সময়টা কিভাবে কাটাতেন? এমনি ও ফিরে সরাটা যে সারাদিনের গল্পটা ও আমাকে বলতো, সারাদিন কি হয়েছে, আচ্ছা আচ্ছা, সেইটা হ্যাঁ, ও বলতো, সেটা শুনে তারপর তখন আর কি কথাবার্তা বলা, তারপরে খেতে বসে, কেন মানে ওর এটাই তো দেরি হতো অনেক, তারপরে চাটা খাওয়া, তখন একটুখানি বসে, তো মেয়েরা আছে ওদের সাথে একটুখানি তো আমার শাশুড়ি মা থাকতেন, তার সাথে খানিকটা কথা বলি, আমাদের ওই খাবার রাত্রিবেলা খাবার সময়টা তখন সবাই মিলে একটুখানি। অসীমবাবুর যখন মন খারাপ হতো সেই সময়টায় কি করতেন, আপনি কি বলতেন, কিভাবে তাকে আবার মোটিভেট করতেন? কথা বলি একটা। কারণ এত চাপ ছিল, ভীষণ প্রচন্ড চাপ। দায়িত্বশীল একটা কাজ ভীষণ তিনি চাপ। করতেন, কারণ অত্যন্ত এবং একটা সেটা গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে। আর তখন তো সেন্টার থেকে তো এতটা স্টেট গভর্নমেন্ট তো পেতো না টাকাটা, ওরা তারপরে যখন আর কি অনেক বলে টলে ওটাকে বাড়ানোর এগুলো, সেই সময় তো ওরা চলে গেছে, কিন্তু সেই সময় ওর ভেতরেই কিভাবে অ্যাডজাস্ট করে, সবাইকে তো খুশি করা যায় না, সবাই কেবল চাই কিন্তু ও দিতে পারে না, সেটা ওর নিজেরও তো একটা কষ্টের ব্যাপার থাকতো। তারপরে এটা থাকতো, ওভারড্রাফট হওয়ার সেটাও থাকতো একটা মাথার ভিতরে। আচ্ছা, এতদিন আপনি ক্ষমতায় ছিলেন, আপনার কখনো মনে হয়নি যে আমি বিদেশে গিয়ে একটা ট্রিপ করব, আমার একটা বড় গাড়ি থাকবে, এটা কখনো মনে হয়নি? প্রথমত বড় গাড়ি থাকবে এটা কখনোই মনে হয়নি। বিদেশে ট্রিপ তো আমাকে করতে যেতে হয়েছে, কারণ একটা অর্থমন্ত্রীদের কমিটি ছিল, সেখানে আমাকে নির্বাচিতই করতো প্রতি বছর, যে ওদের সভাপতি হিসেবে, তো ওদের নিয়ে আমাকে একসঙ্গে যেতে হয়েছে দিল্লি। ফ্যামিলি ট্রিপ? না না, ওই ট্রিপগুলোতে আমি যেতাম কিন্তু কিন্তু নিজের টাকায়। ও আচ্ছা, না এটা ওদের বললো সেটা হচ্ছে যাতে ও সরকারি টাকায় যাচ্ছে নাকি, নিজের টাকা দিয়ে যেত। বুঝতে পেরেছি। আমি এখানে একটা ছবি দেখছিলাম ইন্টারভিউ শুরু হওয়ার আগে, যখন কথা হচ্ছিল, আমি দর্শকদের একটু বলবো, তখন শুনলাম যে এই ছবিটা চাপড়ামারির একটা জায়গার ছবি, এবং সেখানে অসীমবাবু আমাকে বললেন, একটু দুঃখের সাথে বললেন যে তিনি যতটা মুগ্ধ দৃষ্টিতে আপনার দিকে তাকিয়ে আছেন, আপনি ততটা দেখছেন না, আপনি বরং ওয়াইল্ড লাইফ দেখছেন, ওয়াইল্ড লাইফে বেশি ব্যস্ত। এটা কি সত্যি? না না, কোনো কথা প্রসঙ্গ হয়তো আমার দিকে ফিরেছে, দুজনেই দেখছি। জায়গাটা কিন্তু খুব সুন্দর, চাপড়ামারি। চাপড়ামারি জায়গাটা খুব সুন্দর, আমিও গেছি। তো আপনারা একসাথে কোথায় কোথায় ঘুরতে গেছেন? মানে আমি কাজের ঘুরতে যাওয়া বলছি না, একান্তে কোথায় ঘুরতে গেছেন? সব জায়গায় কাজের ঘুরতে যাওয়া। আচ্ছা, মানে কোথাও আলাদা করে মানে নয়, আমি বলছি- মেয়েদেরকে নিয়ে, মেয়েদের ছোটবেলায়? মেয়েদেরকে ছোটবেলায় নিয়ে একবার আমরা গিয়েছিলাম, অবশ্য কুলু মানালি এরকম গিয়েছিলাম, আর সিমলা, আর কোথাও গেছি বলে তো মনে পড়ে না, মাইথন, সেও কাজ থাকতো। তো মেয়েরা কখনো বলতো না যে আমাদের একটু ঘুরতে নিয়ে চলো, আর কাজ করতে হবে না এখন? না, ওরা কিছু বলতো না। আচ্ছা, মানে ওদেরকেও ওরকম ভাবেই বড় করা হয়েছে যে এত বেশি কাজ করতে হয়। এখন এখন কি মনে হয় যে একটুখানি যদি ছুটি পেলাম তাহলে একটু ভালো হতো, একটু মেয়েদের সাথে বেশি সময় কাটাতাম? তখন তো আমার হাতে সময়টা ছিলই না, শুধু প্রশ্নটার বাস্তবতাও ছিল না, তাই এখন আমার ওদের নিয়ে যেতে খুব ইচ্ছে করে, কিন্তু এখন তো শরীর সায় দেয় না। দেয় না। একটা জিনিস জিজ্ঞাসা করব, যে আপনাদের মধ্যে যখন মান অভিমান হতো তখন কে প্রথম সেই মান ভাঙাতো? সেরকম ঝগড়া হতো না আমাদের। আমাদের ঝগড়া টগড়া। হ্যাঁ, মানে অসীমবাবুর সাথে এতক্ষণ ধরে কথা বলছি এবং যত প্রশ্নই করেছেন সব ব্যাপারেই বলেছেন যে না, আমি একদমই নির্বিবাদী ছিলাম, কোথাও কিছু হতো না, সংসারের ক্ষেত্রেও তাই। এটা অবশ্য তোমাকে বাবা এটা সবটা বিশ্বাস করতে বলছি না আমি।
আচ্ছা, তাহলে এটা বোঝা গেল যে ঝগড়া হতো, আবার সেটা সময়ের সাথে সাথে ঝগড়া খুব একটা মানবিমান একটু। কোনোটাতে হয়তো কোনো ঝুঁকি নিতাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে অর্থমন্ত্রী এখানে এসে বশ্যতা স্বীকার করে নিত। ভালো লাগতো আর কি। আপনাদের দীর্ঘ দাম্পত্য জীবন, আপনাদের মানে কোন কেমিস্ট্রিটা দুজনকে এক করেছে, এরকম কোন জিনিসগুলো মনে আছে যেটা সব সময় সারা জীবন আপনারা চেরিশ করবেন? কোনো মজার ঘটনা? যেদিন আমাদের বিবাহবার্ষিকী সেদিন ওর মনে পড়তো না, আমি সকাল থেকে ভাবছি যে একবার অন্তত বলবে, কিছুই বলছে না। অফিস থেকে আমি ফিরে এলাম, ও কাজের থেকে ফিরে এলো, আচ্ছা। তাও বলছে না। এটা কতবার হয়েছে? প্রত্যেকবারই একই ঘটনা। প্রত্যেকবার না, মাঝে মাঝে হয়েছে। তারপরে ওর মনে পড়লো যখন, হ্যাঁ, এটা কিভাবে মনে পড়তো, মানে আপনি কি কোনো হিন্ট দিতেন? কখনো হয়তো আমি বললাম, কিংবা ওর কোনো কারণে মনে পড়ছে, তখনই আবার চলে গেল গিয়ে। আমি একটু পারফিউম পছন্দ করি, সেইখান থেকে পারফিউম কিনে নিয়ে এসে সেই প্রত্যেক বছরই জমা হচ্ছে। তো মানে আপনি কি এরকম ভুলে যেতেন তারপরে পারফিউম কিনে আনতেন, মানে এই ব্যাপারটা প্রত্যেক বছর হতো তারপরেও মনে থাকতো না? আসলে আমার মনে হয় এটা যদি কারোর সঙ্গে সম্পর্কটা খুব নিবিড় থাকে তাহলে এরকমভাবে মনে করিয়ে দেওয়াটা প্রয়োজন হয় না। উনি তো আপনাকে পারফিউম গিফট করতেন, আপনি ওনাকে কি গিফট করতেন? আমি কিছুই গিফট করিনি। কিছুই গিফট করেননি কখনো? ও তো খুব একটা চাহিদা ছিল না। আচ্ছা ও পেন হলেই খুব খুশি হতো। আচ্ছা, আমি একটা জামা কাপড়ের প্রতি কোনো হ্যাঁ, জামা কাপড়ের প্রসঙ্গে আমি জিজ্ঞাসা করবো যে বাড়িতেও উনি সাদা পোশাক পরেছেন, যখনই দেখেছি আমরা কোনো প্রেস কনফারেন্স হোক বা অন্য কিছুতে, সব সময় আমি দর্জিকে দিয়ে তৈরি করিয়ে সেগুলো দিতাম, কোনো নিজে কিছু করতো না। আর সাদা রংটাই বরাবর প্রেফার হ্যাঁ, করতেন। একবার বাবা তুমি ভাবো তো, আমি এখানে একটা ঝকমকে লুঙ্গি পরে আর একটা বসে আছি, সেটা তোমার ভালো লাগতো দেখতে? আপনার নিজের পছন্দ নয় কোনো রং, শুধু সাদা রঙই পছন্দ? সাদাটাই আমার পছন্দ। বামপন্থী নেতাদের সবসময় দেখি যে সাদা পোশাকে, তো এটা কেন? সাদাটা সুবিধাটা হচ্ছে অর্ডিনার ভাবতে হয় না, সাদাই একসময় সামনে তো দেবে, সেটাতে আমার চলে যাবে। জামা কাপড়ের প্রতি তো কোনো ফ্যাসিনেশন ছিল না, অন্য কিছুর প্রতি, গল্পের বই, পেন, অন্য কিছু? হ্যাঁ, বই কিনতে ভীষণ ভালোবাসতেন। আচ্ছা, বইটা খুব পছন্দ করেন, আর পেন। আপনি কি বই দিয়েছেন, কি বই গিফট করেছেন? ওর হচ্ছে সব মানে প্রতিতে বই কিনতো। একটু একটু হাতটা ঘোরা, এইগুলো সব ওইভাবে এতে পাওয়া। ইউনিভার্সিটিতে বই বিক্রি করতেন, এক ভদ্রলোক আসতেন, বই নিয়ে আসতেন কলেজ স্ট্রিট থেকে মনে হয়। তা সেখানে প্রতিতেই ওর মানে যে নতুন বইটা বেরোবে, এখনো যেগুলো প্রাইজ পায় বইগুলো, সেগুলো বলে যে ওই বইটা আমাকে কিনে দেবে। অর্থনীতির বই তো আমি বাদ দিলাম, বাকি সাহিত্য? হ্যাঁ, সবই পছন্দ করে, তো অর্থনীতিটা বেশি করে। আচ্ছা, এবং কিনেই সেটা মানে আমার নাম করে লিখে সেটা আমাকে দিয়ে দেবে, তোমার জন্য নিচে দিতে দিয়েছি। আচ্ছা, এরকম কতবার হয়েছে যে নিজে পড়বেন বলে স্ত্রীকে গিফট করেছেন? সব বইতেই তাই লেখা আছে। শ্যামলীকে অসীম, আর কিছু লেখা ছিল না? ওদের বুঝে ফেলতাম, ওটাই বুঝে ফেলতেন। কিন্তু তার জন্য যে অর্থটা লাগবে সেটা ওর কাছ থেকে নিতাম। প্রত্যেকবারই এরকমই হতো? মানে আপনি বারবার দিতেন টাকা, প্রত্যেক মাসের শুরুতে দিতেন না প্রত্যেক দিন দিতেন? যে বই কিনলেও সে বইয়ের নামটা তো তারপর দিয়ে দিতে হবে, কিনেছে তারপর বললো এত। আর অন্য হাত খরচা? সেটা ব্যাগে ভরে দিতে হয়। ব্যাগে ভরে দিয়েছেন মানে দীর্ঘ 24 বছর, তারপরেও এখনো ব্যাগে ভরে দেন? তার বেশি কম কখনো মনে হয়নি যে এই টাকাটা কম হয়ে গেল, আর একটু পেলে ভালো হতো, কখনো বলেননি? না না, প্রায়শই অনেক সময় দেখি ব্যাগ খালি হয়ে গেছে, মানে কিসে খালি হলে সেটা জিজ্ঞেস করি, কিন্তু হ্যাঁ, তো বলে আমি বলতে পারবো না কিসে খালি। ও বলছে ডুবিয়ে দিলে। আচ্ছা আচ্ছা, না না বলুন, এটা খুব মজার। মানে ভীষণ দেয়ার হাত আর কি, একে ওকে দিয়ে দেন। আচ্ছা, যেই সময় আপনি অর্থমন্ত্রী ছিলেন, যে সময় ফুল ফ্লেজেড আপনি পার্টি অফিস যাচ্ছেন, সেই সময় তো অনেক লোক ঘিরে থাকতো আপনাকে। তো এখন যত দিন যাচ্ছে সেই সংখ্যাটা কমছে, তো এখন ফাঁকা ফাঁকা লাগে না, একা লাগে না? না বাবা, এখানে এই ফাঁকা ফাঁকা লাগাটা তো এত ডিজায়ারেবল
যে একা মনে হয় না, শ্যামলী তো আছে, আমাদের অনেক কথা জমে আছে। আপনি এখন পার্টি অফিস যান? হ্যাঁ, যাবোই তো, মাসে অন্তত একবার যাওয়া তো আমার উচিতই। এমনি নিজের লেভিতে আমি নিজেই হাতে গিয়ে দিই একেবারে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আড্ডা স্টেশনের দর্শকদের সময় দেওয়ার জন্য। আপনি অসুস্থ শরীর নিয়ে আমাদেরকে সময় দিয়েছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আর খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি কিন্তু বাবা, আমি অসুস্থ হয়েছি এটা কিন্তু ঘটনা নয়, দেখতে তো পাচ্ছ। না, আপনি সুস্থ, আপনার পায়ের একটু সমস্যা হয়েছে, সেই জন্য মানে কি সমস্যা হয়েছে সময় আমার পায়ে? চলতে পারছে। বয়স হলে কি প্রেম বেড়ে যায়? কিছু নেই। কমে না। আজকের আড্ডা ডেফিনেটলি একদম অন্যরকম হয়েছে এবং আপনারা সবাই ভীষণ এনজয় করেছেন। আড্ডা স্টেশন কেমন লাগছে জানান আমাদের কমেন্ট বক্সে। আর অবশ্যই এরকম আরো নতুন নতুন আড্ডা, ইউনিক ইউনিক সাবজেক্ট, নতুন লোকজন, সবাইকে দেখার জন্য অবশ্যই দেখুন আড্ডা স্টেশন। থ্যাংক ইউ।